দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে জানিয়ে দেব শিরোনামগুলো। পুরো বিশ্বকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের ভান্ডারে, হুমকি ট্রাম্পের। 3 দশক পর পারমাণবিক পরীক্ষা চালানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট। সুদানের সংকট সমাধানে আমিরাতের মধ্যস্থতা মানবে না খার্তুম। আরএসএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। শেষ মুহূর্তের প্রচারণা ঘিরে জমজমাট বিহারের বিধানসভা নির্বাচন। উন্নয়নের প্রতিশ্রুতি আর ভোটে কারচুপির অভিযোগ দিয়ে সরব সরকার ও বিরোধী দল। দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। পুরো বিশ্বকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের ভান্ডারে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এই সাক্ষাৎকার নিয়ে আলোচনা এখন তুঙ্গে। 33 বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্তের পক্ষে সাফাইগান ট্রাম্প। প্রশ্নের উত্তরে যথারীতি অসংলগ্ন মন্তব্য তার, আর প্রচুর ভুলভাল তথ্য দেন তিনি। Years since President Trump appeared for an interview on 60 Minutes. গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে সাক্ষাৎকার প্রচারের পর সিবিএস নিউজের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 1 বছর পর সেই চ্যানেলেরই হট সিটে তিনি। We are now approaching the longest 60 মিনিটস অনুষ্ঠানে নোরা ওডেনেলের মুখোমুখি ট্রাম্প। অবশ্য সময়সীমা 60 মিনিটের হলেও 90 মিনিট পার করে দেন মার্কিন প্রেসিডেন্ট। কথা বলেন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, শাটডাউন, অভিবাসন, ট্যারিফ সহ নানা ইস্যুতে। সাক্ষাৎকারের বড় অংশ জুড়ে ছিল যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। দুই দেশের মধ্যে দ্বন্দ্ব প্রতিযোগিতা নিয়ে কথা বলেন ট্রাম্প, যদিও অনেক কথাই ছিল স্ববিরোধী। একদিকে বেইজিংকে ওয়াশিংটনের জন্য হুমকি বলেন, আরেকদিকে চীনের ভান্ডারে থাকা বিরল খনিজকে বেইজিংয়ের শক্তির উৎস বললেন তিনি। আমরাও তাদের জন্য হুমকি। দেখুন, এটা খুব প্রতিযোগিতামূলক বিশ্ব, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র চীন প্রসঙ্গ আসে। আমরা সবসময় তাদের নজরে রাখছি, তারাও আমাদের। বিরোধিতার চেয়ে আমরা একসাথে কাজ করলে আরো বড়, উন্নত ও শক্তিশালীও হতে পারি। চীনের বিপরীতে আমরা খুবই ভালো করছি, তবে তাদের শক্তি হলো বিরল খনিজ। আমাদের বিরুদ্ধে এটাই অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয় 33 বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা ইস্যুতে। নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন চীন রাশিয়াও এই পরীক্ষা চালাচ্ছে। পরমাণু শক্তিতে নিজেদের সেরা বলেও দাবি করেন। যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে আমাদের। রাশিয়া দ্বিতীয় অবস্থানে, চীন বেশ বড় ব্যবধানে তৃতীয় অবস্থানে। তবে 5 বছরেই ধরে ফেলবে রাশিয়াকে। আর এই মুহূর্তে আমাদের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে কিছু করা উচিত। কিন্তু এটি বড় একটি বিষয়। পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে আমাদের। টেলিভিশনে 1/3 প্রচার করলেও পুরো 90 মিনিটের সাক্ষাৎকারটি অনলাইনে প্রকাশ করেছে সিবিএস নিউজ। এরপরই শুরু হয় আলোচনা। অনেকগুলো ক্লিপই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনাও চলছে বিস্তর। নেটিজেনরা বলছেন ট্রাম্প মিথ্যার পর মিথ্যা বলে গেলেও ঝামেলা এড়াতে তা শুধরে দেননি প্রশ্নকর্তা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। তাইওয়ানে হস্তক্ষেপের পরিণতি হবে ভয়াবহ, তাই এই ইস্যুতে কোনো পদক্ষেপ নেবে না চীন, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি ক্ষমতায় থাকাকালে তাইওয়ান ইস্যুতে কোনো পদক্ষেপ নেবে না বেইজিং, কারণ তেমনটি হলে আর ফলাফল কি হতে পারে এ বিষয়ে অবগত আছে জিনপিং প্রশাসন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিবাদমান নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। এর মধ্যে অন্যতম ছিল তাইওয়ান ইস্যু। দীর্ঘদিন ধরেই অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বেইজিং।
সুদানে চলমান সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে আরব আমিরাতকে মেনে নেবে না খার্তুম স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক ইমাদ এল-দিন মুস্তাফা আদওয়ারি। আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। আধা সামরিক বাহিনীটির সাথে খার্তুম প্রশাসন কোনো ধরনের আলোচনায় বসবে না বলেও সাফ জানিয়ে দেন আদাওয়ি। অন্যদিকে চরম মানবিক সংকটের মাঝে প্রাণ বাঁচাতে দারফুর ও কর্দোফান ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। যেই সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে উঠেছে সুদানে গণহত্যা ও যুদ্ধাপরাধে সম্পৃক্ততার অভিযোগ, সেই দেশই আবার রয়েছে দেশটির শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে। সুদানে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত কোয়ার্টেট জোটের সদস্য আমিরাতের পাশাপাশি রয়েছে মিশর ও সৌদি আরব। তবে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবুধাবি থাকলে জোটটির উদ্যোগে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না সুদান। জোর গলায় একথা জানিয়েছেন মিশরে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত ইমাদ এল-দিন মুস্তাফা আদাওয়ি। দেশটির বিরুদ্ধে প্যারামিলিটারি বাহিনী আরএসএফকে আর্থিক ও অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগও তোলেন তিনি। যতক্ষণ সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে, আমরা জোটের উদ্যোগে কোনো ধরনের আলোচনায় অংশ নেব না। আবুধাবি চাইলেই তাদের আসল অবস্থান পরিষ্কার করতে পারে, কিন্তু আমরা তাদেরকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভরসা করছি না। আরএসএফের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধাপরাধ ও গণহত্যা চালানোর অভিযোগ তোলেন আদাওয়ি। এমন পরিস্থিতিতে কেবল নিন্দা না জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আরএসএফকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবিও তোলেন সুদানের এই শীর্ষ কূটনীতিক। প্যারামিলিটারি বাহিনীর সঙ্গে খার্তুম সরকার ও সেনাবাহিনী কোনো আলোচনায় বসবে না বলেও স্পষ্টভাবে জানান তিনি। অন্যদিকে আরএসএফ আল-ফাশিরের দখল নেয়ার পর থেকে চলছে ব্যাপক বাস্তুচ্যুতি। পালিয়ে আসা হাজার হাজার মানুষ আশ্রয় নিচ্ছে নর্দার্ন প্রদেশের আল-দেবা শহরে। সুদান প্রশাসন জানিয়েছে নতুন আশ্রয় শিবিরে ব্যবস্থা করা হয়েছে খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার। আল-দেবায় এরই মধ্যে আশ্রয় নিয়েছে 4000-এরও বেশি মানুষ। শহরের পূর্বাঞ্চলে আল-আফাদ এলাকায়ও চলছে নতুন আশ্রয় শিবির নির্মাণের কাজ। প্রাণের ভয়ে উত্তর ও দক্ষিণ কর্দোফান থেকেও পালাচ্ছে মানুষ। হোয়াইট নাইলে আশ্রয় নিয়েছে উত্তর কর্দোফানের অন্তত 1200 বাসিন্দা, আর দক্ষিণ কর্দোফান ছেড়েছেন প্রায় 400 সুদানিজ। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইসরায়েলের কাছে আরও 3 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। রোববার রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে 3টি কফিন গ্রহণ করেছে আইডিএফ। তেল আবিব প্রশাসন জানায় ইসরায়েলের নেয়ার পরেই শুরু হবে মরদেহগুলো শনাক্তকরণের কাজ। এ নিয়ে মোট 17 জন ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। বিনিময়ে 225 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী এখনও উপত্যকাটিতে রয়ে গেছে 8 ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ। ইসরায়েলের অভিযোগ, মৃত জিম্মিদের ফেরত দিতে খুবই ধীর গতি দেখাচ্ছে হামাস। তবে সশস্ত্র সংগঠনটির দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে তারা। উৎসব চলাকালে ফিল্মি কায়দায় গুলি করে হত্যা করা হয়েছে মেক্সিকোর ইরুয়াপান শহরের মেয়রকে। ডেড ফেস্টিভ্যালের শোভাযাত্রায় অংশ নিয়েছেন মেয়র মানজো রদ্রিগেজ। এ সময় প্রকাশ্যে তাকে অন্তত 7 বার গুলি করা হয়। মেক্সিকোর মাদক চক্র এবং কার্টেলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রদ্রিগেজ। এই ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে পুরো দেশ। ডে অফ দ্য ডেড বা মৃত মানুষের আত্মার উৎসব চলছিল মেক্সিকোর উরুয়াপান শহরে, যেখানে অন্যান্যদের মতো অংশ নিয়েছিলেন শহরটির মেয়র মানজো রদ্রিগেজ। শোভাযাত্রা হঠাৎই শোনা যায় গুলির আওয়াজ। মেয়র রদ্রিগেজকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। অন্তত 7টি গুলি করা হয় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ভয়ে আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ। মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবে পরিচিত মিচোয়াকেন, সে রাজ্যের ইউরোপান শহরের স্বতন্ত্র মেয়র ছিলেন রদ্রিগেজ। দায়িত্ব পাওয়ার পর থেকে মেক্সিকান কার্টেলের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তিনি। ফলে টার্গেটে পরিণত হন মাদক এবং অস্ত্র পাচারকারীদের। মিচোয়ানকে পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত করেছি। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধরনের একটি আয়োজনে হামলা চালিয়ে জনপ্রতিনিধিকে হত্যার বিষয়ে কোনো ছাড় দেবে না সরকার। এ ঘটনার পর বিক্ষোভের ঝড় উঠেছে মেক্সিকো জুড়ে। দোষীদের শাস্তি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শেনবাউম প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
কার্লোসকে হত্যা করে তার কাজকে নিঃশেষ করা যাবে না। আমরা তার দায়িত্ব পালন করে যাব। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য আমাদের লড়াই চলবে। প্রেসিডেন্টকে বলছি, আপনি দ্রুত এখানে বিশেষ অভিযান শুরু করুন। আমরা সন্ত্রাসীদের কারণে শেষ হয়ে যাচ্ছি। প্রায় 2 দশক ধরে মিচোয়াকেন রাজ্যে সহিংসতা চালিয়ে আসছে মাফিয়া এবং কার্টেলগুলো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এ পর্যন্ত 20 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত 2 শতাধিক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে স্থানীয় সময় রোববার দিবাগত রাত 12:59 অনুভূত হয় কম্পন। মাজারি শরীফ শহরের কাছে খোলম এলাকায় ছিল এর কেন্দ্র। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে। আতঙ্কে মধ্যরাতে রাস্তায় নেমে আসে বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত অনেক বাড়িঘর, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। গত 31 আগস্ট দেশটিতে আঘাত এনেছিল সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। 6 মাত্রার ভূমিকম্পে প্রাণহানির শিকার হয় 2200 জনের বেশি মানুষ। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে প্রায়ই শক্তিশালী কম্পন অনুভূত হয়। 1900 সাল থেকে 7 মাত্রার বেশি 12টি ভূমিকম্প আঘাত এনেছে উত্তর পূর্বাঞ্চলে। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ঐতিহাসিক নীল মসজিদ। পুরো স্থাপনাটি মাজারি শরীফ নামেও পরিচিত। নীল মসজিদ উত্তর আফগানিস্তানের বলখ প্রদেশে অবস্থিত। 6.3 মাত্রার এই ভূমিকম্পে মসজিদটির কিছু অংশ ধসে পড়ে। মসজিদটির দৃষ্টিনন্দন নীল গম্বুজ ও দেয়ালের নীল রঙের টাইলসের কারণে এই নামকরণ হয়েছে। 15 শতাব্দীতে সুলতান হুসেন মির্জা নীল মসজিদটি তৈরি করেন। এখন পর্যন্ত মাজারি শরীফে এই মসজিদটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। ভারতের তেলেঙ্গানায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 3 মাস বয়সী এক শিশুসহ প্রাণ হারিয়েছে অন্তত 20 জন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সোমবার সকাল 7:30টার দিকে চেভেল্লায় হয় এই দুর্ঘটনা। 40 জন যাত্রী নিয়ে মির্জাগুদা থেকে রাঙ্গারেড্ডি যাচ্ছিল বাসটি। পুলিশ জানায় একটি পাথর বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ট্রাকটি উল্টে যাওয়ায় এতে থাকা পাথর বাসের উপর পড়ে, ফলে হতাহতের শিকার হয় বহু মানুষ। দুর্ঘটনার পর বাসের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়। আহতদের দ্রুত পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিশ্রুতি আর কারচুপির অভিযোগকে ঘিরে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। কংগ্রেস সহ বিরোধী দলগুলোর অভিযোগ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো বিহারেও ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায় বিজেপি। অন্যদিকে কেন্দ্রের ক্ষমতাসীনরা চালাচ্ছে ধর্ম ও উন্নয়নের প্রচারণা। এদিকে বিহারের বিধানসভা নির্বাচনকে দেখা হচ্ছে কেন্দ্রীয় রাজনীতির জন্য অ্যাসিড টেস্ট হিসেবে। চলছে শেষ মুহূর্তের প্রচারণা, তাই সর্বোচ্চ উজাড় করে দিয়েই দল আর প্রার্থীদের পক্ষে চলছে ক্যাম্পেইন। বিহারে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তের প্রচারণায় তাই অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাটনা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে চলছে জনসভা। বিহারে এককভাবে সরকার গঠনে মরিয়া মোদী তাই তুলে ধরেছেন উন্নয়নের নানা ফিরিস্তি। বিহারের জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং সেচ ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে এনডিএ প্রতিশ্রুতিবদ্ধ। বিহার থেকে অভিবাসন বন্ধ করতে এবং রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পদক্ষেপ নেব আমরা। অন্যদিকে কংগ্রেসের সাথে জোট গঠন করেছেন আরজেডি সহ অন্যান্য স্থানীয় দলগুলো। আরজেডি নেতা তেজস্বী যাদব এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে প্রচারণা। এবার নির্বাচনের শুরু থেকেই আলোচনায় বিজেপির ভোট কারচুপির ইস্যুটি। প্রচারণার শেষ দিনেও একই ইস্যুতে সরব রাহুল গান্ধী। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যগুলোতে ভোট চুরি করেছে বিজেপি। এবার বিহারেও সেই চেষ্টা চালাচ্ছে তারা। তবে ভোটাররা এবার সেই ষড়যন্ত্র রুখে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নেতা বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিজেপি জোটের সাথে অংশ নিলেও যে কোনো সময় দল বদল করতে পারেন তিনি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
নির্বাচনী প্রচারণার সময় বিহারের স্থানীয় জেলেদের সাথে মাছ ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারণার ফাঁকে স্থানীয় জেলেদের সঙ্গে পুকুরে নামেন এই কংগ্রেস নেতা। পানিতে নেমে জাল টেনে মাছ ধরেন তিনি। এ সময় স্থানীয় জেলেদের সঙ্গে তাদের কাজের চ্যালেঞ্জ ও দুর্ভোগ নিয়ে কথা বলেন রাহুল। তার সঙ্গে ছিলেন বিকাশশীল ইনসান পার্টির সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী মুকেশ সহনীয়। এর পাশাপাশি ছিলেন কংগ্রেস নেতা কানাহাইয়া কুমার। মিশরের ইতিহাস আর সভ্যতার মহিমা নতুন করে ধারণ করছে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। বহু বছর ধরে নির্মাণ শেষে অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে ঐতিহাসিক কেন্দ্রটি। এই জাদুঘরে রয়েছে প্রায় 1 লাখ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা জানান দিচ্ছে মিশর কেবল প্রাচীন নয়, চিরন্তন। হাজার বছরের পুরনো গিজার গ্রেট পিরামিডের পাশেই দাঁড়িয়ে অত্যাধুনিক আরেক বিস্ময়, গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। প্রায় 5 লাখ বর্গমিটার আয়তনের এই স্থাপনাটি মিশরের অতীত ও বর্তমানকে গেঁথেছে এক সূত্রে। বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে যাত্রা শুরু করা এই মিউজিয়ামে আছে প্রায় 1 লাখ প্রত্নবস্তু, যা দেশটির প্রাক রাজবংশীয় যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান সভ্যতা পর্যন্ত প্রায় 7,000 বছরের ইতিহাস তুলে ধরেছে। সম্প্রতি জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় এই প্রত্নতাত্ত্বিক মহাকেন্দ্র। অনুষ্ঠান ঘিরে দেশ জুড়ে ছিল উৎসবের আমেজ। ড্রোন শো আর আতশবাজির পাশাপাশি ছিল ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা। গ্র্যান্ড ইজিপশিয়ান জাদুঘরের উদ্বোধনের সাথে সাথে আমরা এই প্রাচীন জাতির বর্তমান এবং ভবিষ্যতের ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখছি, কারণ এটি বিশ্বের বৃহত্তম জাদুঘর যা একটি সভ্যতার ঐতিহ্য তুলে ধরেছে। বিশ্বের জন্য এই জাদুঘর মিশরের পক্ষ থেকে একটি উপহার, যা 7,000 বছরেরও পুরনো মানবজাতির ইতিহাসকে জানার ও দেখার সুযোগ করে দিবে। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে রাজা তুতেনখামের অক্ষত সমাধি থেকে উদ্ধার করা পুরো সংগ্রহ প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শন। এর মধ্যে রয়েছে তার সোনার মুখোশ, সিংহাসন, রথ সহ 5,500টিরও বেশি নিদর্শন। প্রায় $1200 কোটি ব্যয়ে নির্মিত এই জাদুঘর বছরে 80 লাখ দর্শনার্থীকে আতিথ্য দেবে বলে আশা করা হচ্ছে, যা সংকট পরবর্তী মিশরীয় পর্যটনে বড় ধরনের গতি আনবে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি আবারও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নেই তাদের, দাবি নাগরিক প্রয়োজনের স্বার্থেই তাদের কর্মসূচি। রোববার ইরানের আণবিক শক্তি সংস্থার কার্যালয়ে যান পেজেশকিয়ান। সেখানে আলোচনা করেন পারমাণবিক শিল্পের সঙ্গে জড়িত সিনিয়র কর্মকর্তাদের সাথে। পেজেশকিয়ান বলেন, স্থাপনা ও কারখানা ধ্বংস হলেও তা আবার নির্মাণ করতে পারবেন তাদের বিজ্ঞানীরা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেন, তেহরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করলে আবার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। গত জুনে এক অভিযানে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছিল যুক্তরাষ্ট্র। ইতালিতে পর্বতারোহণের সময় বরফ ধসে নিহত হয়েছেন 5 জার্মান পর্বতারোহী। তাদের মধ্যে রয়েছেন 17 বছর বয়সী এক কিশোরী ও তার বাবা। উদ্ধারকর্মীরা জানান, শনিবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে ওটলার আল্পস অঞ্চলের চিমা ভারতানা পর্বত আরোহণের সময় এই দুর্ঘটনা ঘটে। 3 জন পর্বতারোহীর একটি দল তুষারের নিচে পুরোপুরি চাপা পড়ে মারা যান। অন্যদিকে পৃথক একটি দলে থাকা বাবা ও মেয়ে তুষার ধসের তোড়ে ভেসে যান। প্রাণে বেঁচে যান আরেকটি দলের 2 পর্বতারোহী। তারা জরুরি বিভাগকে খবর দিলে শুরু হয় উদ্ধার কাজ। শনিবার সন্ধ্যার আগেই 3 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। আর রোববার সকালে পাওয়া যায় বাবা মেয়ের লাশ। দর্শক, এই ছিল যমুনা আইরিসকে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।